স্যার আপনার অনুমোদিত রেকর্ড করা হচ্ছে। স্যার, ওকে, হ্যাঁ। জি স্যার, প্রথম প্রশ্ন যদি করি স্যার, এই যে জুলাই 24-এ শিক্ষার্থীদের উপরে যে সহিংসতাটা হলো, এই ক্ষেত্রে অনেকেই হচ্ছে প্রতিবন্ধী হয়ে গিয়েছেন। এটা আসলে স্যার আপনার হুম মতে হুম। কেমন প্রভাব পড়তে পারে? এটা তো আহ, মানসিক, সামাজিক সব ধরনের প্রভাবই রয়েছে আসলে, হ্যাঁ। একটা হলো যে যে ব্যক্তিটি এই ধরনের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে, তার যে শারীরিক ক্ষতি হয়েছে, তার ফলে তো তার একটা লাইফ টাইম ডিসএবিলিটিতে সে ফেস করতে হচ্ছে তাকে লাইফে। এবং বাংলাদেশের মতো কন্টেক্সটে আমরা খুব ভালো করেই জানি যে আসলে না। তো সেখানে তার যখন এই ধরনের একটা বাস্তবতা ফেস করতে হচ্ছে, তার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা তার জীবনের, যেটার সাথে তার শারীরিকভাবে যেমন অ্যাডজাস্টমেন্ট একটা বড় চ্যালেঞ্জ, তেমনি মানসিক এবং সামাজিকভাবে অ্যাডজাস্টমেন্টও আরেকটা চ্যালেঞ্জ। কারণ বাংলাদেশে প্রতিবন্ধীদের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড খুব মারাত্মক, যার ফলে যে ব্যক্তিটি এতদিন একজন সবার কাছে মানুষ হিসেবে পরিচিত ছিল, সেও তার আইডেন্টিটিকে এখন নতুন ভাবে এক্সপ্লোর করবে এবং অভিজ্ঞতা অর্জন করবে যে আসলে আমাকে মানুষ এখন ভিন্নভাবে দেখে। এবং এটা এতটাই সমাজে ব্যাপকভাবে প্রচলিত প্রতিবন্ধিতার ক্ষেত্রে, যে আসলে ওই ব্যক্তিটি ছাড়া অন্যরা কিন্তু সেটাকে সোশ্যাল নর্ম হিসেবে ভেবে নেয়। আচরণটা তার সাথে করছি, এটাই বোধহয় স্বাভাবিক। কিন্তু আসলে যে ব্যক্তিটাই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, তার জন্যই আসলে উপলব্ধিটা সঠিকভাবে সে বুঝতে পারে যে আসলে এটার ইম্প্যাক্টটা কত নেগেটিভ। তো সেইটা একটা। আর সামাজিক যেটা বললাম সেটা তো আছেই। আর মানসিক, এই যে আহ, শারীরিক এবং সামাজিক যে চ্যালেঞ্জটা সে ফেস করবে, এর ফলে কিন্তু মানুষ মারাত্মকভাবে বিপর্যস্ত হবে। একদিকে সে তার নিজের শারীরিক অবস্থাটাকে মেনে নেয়া, সেটার একটা চ্যালেঞ্জে থাকবে, তেমনি সমাজ যে তাকে ভিন্নভাবে দেখছে সেটিকে মেনে নেওয়াটাও তার জন্য আরেকটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো যার ফলে একটা বড় ধরনের ট্রমার মধ্যে দিয়ে সে যাবে এবং এইটা এবং যাচ্ছে, যার ফলে এইটার একটা যদি খুবই আহ, বিবেচনায় যদি এটাকে অ্যাড্রেস না করা হয়, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, পারিবারিকভাবে, তাহলে কিন্তু এই মানুষদের এই ট্রমাটার থেকে যে সাফারিংটা হবে এবং ইম্প্যাক্টটা পড়বে, এটা কিন্তু একদম লাইফ টাইম, এবং এই মানুষটা একদমই ভালনারেবিলিটির চরমে চলে যাবে। জি স্যার। স্যার, এখন যদি শুধু বিশেষ করে শিক্ষার্থীদের কথা চিন্তা করি, যারা হচ্ছে উচ্চ শিক্ষার্থী আকাঙ্ক্ষা ছিলেন বা অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলেন বা ভর্তি ছিলেন কোনো হুম হুম বিশ্ববিদ্যালয়ে, এদের আসলে হুম। একসেপ্ট করার জন্য আমাদের বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত? আমাদের উচ্চশিক্ষা এমনিতেই ডিসএবিলিটি ফ্রেন্ডলি না, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আসলে আমাদের সমাজ তো ডিসএবিলিটি ফ্রেন্ডলি না। যার ফলে আসলে আহ, এই শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করাটা এত ইজি না। এবং যদিও বা আমি তাকে তার জন্য অ্যাক্সেসটা এনশিওর করি, অর্থাৎ আমি তাকে হয়তো কোনো একটা সুবিধা দিয়ে বললাম যে ঠিক আছে, হ্যাঁ, তার জন্য একটা এনরোলমেন্টের সুযোগ করে দিলাম আমরা, কিন্তু তারপরেও তো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা তার জন্য ওয়েলকামিং না। অর্থাৎ আমরা জানি যে যে কোনো একজন মানুষের, সে যদি মেইন স্ট্রিমে সে ইনক্লুডেড হতে চায়, তাহলে বিশেষ করে এডুকেশনাল সেটিং যদি বলি, তাহলে তার 4টা ডাইমেনশনকে বিবেচনা করা দরকার। এবং সেই 4টা ডাইমেনশনকে আমরা 4A বলি: অ্যাক্সেস, অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাচিভমেন্ট এবং অ্যাকসেপ্টেন্স। তো অ্যাক্সেস যদিও বা নিশ্চিত হয় কোনোভাবে, সে যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করার মতন এনভায়রনমেন্টাল সাপোর্ট হয়, তাহলে কিন্তু তার ওই অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ সে তার লার্নিং এনভায়রনমেন্টে সবার সাথে মিলেমিশে শেখার সুযোগ, এবং তার মতো করে শেখার সুযোগ, এবং তার মতো করে শেখার সুযোগটাকে আবার অ্যাসেসমেন্টে অ্যাকনলেজ করা, এই পরিবেশটুকু সে পাবে না। এবং তখন গিয়ে আবার অ্যাকসেপ্টেন্সের জায়গাটাতেও কিন্তু একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে যাবে। এবং আমরা ধরেই নেব যে পাচ্ছে না, তাই এটা তার ইনেবিলিটি বা তার সক্ষমতার অভাব। আসলে যে আমাদের
সিস্টেমটাই অনেক বেশি রিজিড, সেটা যে অনেক অল্টারনেটিভ দেয় না মানুষকে। এর ফলেই যে এক একজন লার্নার এক এক রকম হওয়ার ফলেও যে তার মতো করে সে তাকে এক্সপ্রেস করা তার লার্নিংটাকে, এবং সেটাকে আবার অ্যাসেসমেন্টে অ্যাকনলেজ করা, এই প্রক্রিয়াগুলো যে আমরা অ্যালাউ করি না, তার ফলে সে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সেইভাবে কখনো ভাবি না সিস্টেমটা নিয়ে। তো যার ফলে তার অ্যাচিভমেন্ট গুলো তখন ঠিক মতো হবে না। আমরা আমরা তখন তাকে লেবেল করব, তাকেই দায়ী করব যে সে অপারগ অপারগ এই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে। কিন্তু আসলে সিস্টেমটাই যে অপারগ মানুষের ডাইভার্সিটির সাথে অ্যাডজাস্ট করতে, এইটা আমরা কখনো ভেবেছি না। স্যার, যদি নীতিগত দিক দিয়ে চিন্তা করি যে বাংলাদেশে আসলে পলিসি বা হচ্ছে যে একাডেমিক সাপোর্ট দেওয়ার জন্য আসলে কোনো পলিসি বা কোনো ফ্রেমওয়ার্ক কি আছে কিনা? আচ্ছা, আমাদের পলিসির দিক থেকে বাংলাদেশ কিন্তু খুব একটা খারাপ অবস্থানে নেই। হ্যাঁ, আমাদের অনেকগুলো পলিসি আছে, অনেকগুলো আইন আছে। তো আইনগত কাঠামো, নীতিগত কাঠামোগুলো কিন্তু খারাপ না। যেমন আমি যদি বলি যে আমাদের শিক্ষানীতি 2010, আমাদের যে শিক্ষা প্রোগ্রাম গুলো হাতে নেওয়া হয়, যেমন প্রাইমারিতে আছে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অথবা সেকেন্ডারিতে সেক্টরাইজ যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে আমাদের, এসিএসডিপি বলে। তো এগুলো, এবং সেই সাথে টার্সিয়ারি এডুকেশনের যে প্ল্যান গুলো আছে, সেগুলোর সবগুলোতেই কিন্তু আহ, বিভিন্ন ডাইভার্সিটির লার্নার করার কথা বলা আছে। কেউ যদি সামাজিকভাবে, শারীরিকভাবে সক্ষমতার দিক থেকে, তার চাহিদার দিক থেকে ভিন্নতা থাকে, তার নিডগুলো অ্যাড্রেস করার কথা বলা আছে ঠিকই, কিন্তু বাস্তবে সেটা দুটো জিনিস আরো লাগে। আসলে একটা নীতিকে যদি আমি স্পর্শযোগ্য, অনুভবযোগ্য করতে চাই, কারণ নীতি তো একটা হলো দার্শনিক ডকুমেন্টের মতন, অনেকটা ফিলোসফিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং দেয়। তো সেইটাকে যখন আমি ট্রান্সলেট করতে চাই, আমার দুটো আরো ধাপ রয়েছে। স্ট্র্যাটেজিক ডকুমেন্ট, আর একটা হলো ইমপ্লিমেন্টেশন ডকুমেন্ট, অর্থাৎ প্রায়োগিক ডকুমেন্ট। আমাদের এই দুটো ডকুমেন্টেশনের জায়গাটি খুব দুর্বল। নীতিগুলো চমৎকার, আইনগুলো চমৎকার, কিন্তু সেটাকে যখন আমরা অপারেশনালাইজ করতে চাই, তখন একটা হলো স্ট্র্যাটেজিক পেপার লাগে, যেটির মাধ্যমে আমি ঠিক করব যে আমার এই নীতিটাকে কিভাবে আমি কর্মর মাধ্যমে ট্রান্সলেট করব, আমি কোন কোন জায়গায় ট্রান্সলেট করব, নীতিটাকে কিভাবে আমি ইন্টারডিসিপ্লিনারি বা ইন্টার মিনিস্ট্রিয়াল ওয়েতে অ্যাড্রেস করব। এই ধরনের স্ট্র্যাটেজিক ডকুমেন্ট প্রয়োজন হয় যে কোনো নীতিকে বাস্তবায়ন করতে হলে। এই জায়গাটি খুব দুর্বল থাকে আমাদের। আরেকটা হলো আমাদের ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ আমি বাস্তবে সেটাকে যখন, ওই যে আমাদের যেমন পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়, আমাদের যেমন শিক্ষা নিয়ে নানা রকমের ছোট হয় সরকারের পক্ষ থেকে, এই জায়গাগুলোতে, বা আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব পরিকল্পনা বা অ্যানুয়াল প্ল্যান হয়, সেই জায়গাগুলোতে এই নীতিটাকে কিভাবে আমি বাস্তবে প্রয়োগমুখী করব এবং তার ইন্ডিকেটর গুলো কি হবে, আমার কোন ইন্ডিকেটর বলে দিবে যে আমি ওই নীতিটাকে বাস্তবায়ন করতে পেরেছি, সেই বিষয়গুলো সঠিকভাবে ট্রান্সলেটেড হয় না। আমাদের এই মানে পলিসি, স্ট্র্যাটেজি এবং তার অপারেশনালাইজেশন, এই তিনটা ধাপে একটা বড় ধরনের আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থেকে যাচ্ছে। এর ফলেই আসলে নীতির প্রয়োগ আমরা দেখতে পাই না। স্যার, এখন যদি ওদের আসলে যারা যেসব শিক্ষার্থীরা আসলে আন্দোলনে এই সদ্য আর কি প্রতিবন্ধী হয়েছেন, তাদের আসলে ফিজিক্যাল, ভিজুয়াল বা হচ্ছে যে আরো ক্রুশাল অনেক নিড আছে। তো আপনার মতে স্যার আসলে একাডেমিক দিক থেকে চিন্তা করি, একাডেমিক সাপোর্ট তাদের কোন ধরনের একাডেমিক সাপোর্টটা মোস্টলি প্রয়োজন এখন? আচ্ছা, প্রথম কথা হলো যে আমাদের এই ঘটনাটির ফলে যে মানুষরা নতুন করে প্রতিবন্ধিতায় অভিজ্ঞতা অর্জন করেছে, তার ফলে তাদের একাডেমিক অ্যাডাপ্টেশন যদি আমরা করতে চাই, তাহলে একটা একাডেমিক্যালি কতগুলো সাপোর্ট দিয়ে দিলাম তাহলেই যে সে অ্যাডজাস্ট করে যাবে বিষয়টা তা না। আমাকে একাডেমিক প্ল্যানের পাশাপাশি তাকে তার সাইকোসোশ্যাল সাপোর্টটাকেও এনশিওর করতে হবে। কারণ তাকে যদি আমি একাডেমিক্যালি
কন্টিনিউ করাতে চাই, তার যদি পুরো লার্নিং সাইকেলটা কমপ্লিট করাতে চাই, তাহলে আমাদের একটা হোলিস্টিক প্ল্যান লাগবে। কারণ অনেকগুলো ভেরিয়েবল ইন্টার রিলেটেড, এটা লিনিয়ার রিলেশনশিপ নাই এখানে। অর্থাৎ আমি তাকে শিক্ষায় অংশগ্রহণের সুযোগ দিলাম, তার জন্য আমি একটু অল্টারনেটিভ ব্যবস্থা নিলাম টিচিং লার্নিং এ অথবা অ্যাসেসমেন্টের জায়গায়, এটাই যথেষ্ট, এটা লাগবে। এবং এটা করার জন্য তার যে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে, তার যদি ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট থাকে অথবা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যেটাই হোক, তার যে নিডটা আছে সেই নিডটাকে বিবেচনায় নিয়েই আমার ফ্লেক্সিবিলিটিটা সাজাতে হবে। এবং আসলে মানুষের লার্নিং প্রকাশের তো অনেক উপায় আছে। আমাদের টিপিক্যাল এডুকেশন সিস্টেমটা লার্নিং কে প্রকাশ করার উপায় হিসাবে মাত্র 2টা চ্যানেল খুলে দেয়, যে তুমি লিখে প্রকাশ করো, এবং মেজরিটি অংশটা জুড়েই কিন্তু এইটা থাকে, আসলে একটা লিখিত পেপার পেন্সিল টেস্ট। আর একটা হলো যে মুখে বলো। এখন যখনই এই জিনিসগুলো করতে বলা হয় এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে পারফর্ম করতে বলা হয়, তখনই মানুষের যে বিভিন্ন রকমের ডাইভার্সিটি থাকে অথবা নিড থাকে অথবা ইন্টারেস্ট এরিয়া থাকে, এর ফলেই কিন্তু তখন সে এগুলোতে পারদর্শী হয়। মানে এই না যে সে পারে না, আসলে আমরা যেভাবে সাজিয়েছি সেইটার সাথে সে অ্যাডজাস্ট করতে পারে না। এবং এটার সংখ্যা কিন্তু মেজরিটি, অর্থাৎ বড় অংশই আসলে কিন্তু এই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। এটাই আমাদের এডুকেশনে ডাটা বলে, সরকারি ডাটাও তাই বলে। তো যার ফলে আমাদের এই শিক্ষার্থীরা যাদের এই ধরনের প্রতিবন্ধিতা হয়েছে, তাদের জন্য আমি আমার একদিকে হলো টিচিং লার্নিং অ্যাবিলিটি আনতে হবে, অর্থাৎ আমি মাল্টিপল ওয়ে ওপেন করে দিব, তার জন্য ফ্লেক্সিবল করব, এবং তার এই বেনিফিটটা যেন অন্য লার্নাররাও পায়, কারণ প্রতিবন্ধিতা না থাকলেও আসলে লার্নারের এই নিড গুলো থাকে। দ্বিতীয় হলো যে আমার লার্নিং এনভায়রনমেন্ট এবং টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এই জায়গাতেও ফ্লেক্সিবিলিটি আনবো। আমি যে লার্নারটা লিখতে পারে না তাকে বাধ্য করছি করে একজন রাইটার দিয়ে তারপরে তাকে লিখাতে, অথচ আমি অল্টারনেটিভ অনেক উপায়ে তার লার্নিংটা অ্যাক্সেস করতে পারি, কিন্তু আমি সেইটা রাখিনি আমার কারিকুলামের মধ্যে, সেই ফ্লেক্সিবিলিটি রাখিনি। কাজে সেখানে একটা ফ্লেক্সিবিলিটি আনতে হবে। আবার তার পাশাপাশি তার যে লার্নিং এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটাও সে যদি কোনো একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট করতে না পারে অন্যদের মতন, তাহলে আমি সেই অ্যাসাইনমেন্টের জায়গাটিকে চেঞ্জ করে দিতে পারি। সেই ধরনের আমার ফ্লেক্সিবল একটা মাইন্ডসেট থাকাটা দরকার, এবং এটা নীতিমালা আকারে আসা দরকার আসলে, যাতে করে সকল জায়গায় সকল শিক্ষকরাই যেন এটা ফলো করেন, তার এডুকেশন একইভাবে ফলো করার চেষ্টা করেন, যাতে করে কমন প্র্যাকটিস একটা হয় তাদের জন্য। এইটা একটা। আর অ্যাসেসমেন্টের জায়গাতেও তেমনি আমার অ্যালাইনমেন্টটা খুব জরুরি হয়ে যাবে। যেভাবে আমি তাকে লার্নিং এক্সপিরিয়েন্সে ফ্লেক্সিবিলিটি আনছি, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালে আনছি, তেমনি আমার অ্যাসেসমেন্টের জায়গাতেও আমি তার মতো করে উপযোগী করে একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করব, যাতে করে সে তার মতো করে পারে এবং সেটাকে আমি অ্যাকনলেজ করতে পারি। কাজে সেই জায়গাতেও আমার একটা নির্দেশনা দরকার আছে। তেমনি যেটা আমি আরো বললাম, যেটা হলো একাডেমিক অ্যাডাপ্টেশন, কিন্তু তার সাথে যদি সাইকো সোশ্যাল অ্যাডাপ্টেশনটা না হয়, তাকে যদি রেগুলার কাউন্সিলিং না দেওয়া যায়, তাকে যদি সামাজিকভাবে তাকে একটা অবস্থান তৈরি করে দেওয়ার জন্য আমার রেগুলার একটা ট্রানজিশন সাপোর্ট না দেই আমরা, তাহলে কিন্তু সে আসলে কন্টিনিউ। কাজে এই ধরনের একটা হোলিস্টিক ব্যালেন্সড প্ল্যান দরকার আছে, একটা নির্দেশনা দরকার আছে, যাতে করে আমরা সামগ্রিকভাবেই আমরা এই প্র্যাকটিসটা সব জায়গায় করতে পারি। স্যার, এই যে রেকমেন্ডেশন গুলো দিলেন, এইগুলো আসলে যদি আমরা আমাদের এই উচ্চশিক্ষার কাঠামোতে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আপনি কি হুম ধরনের হুম। আসলে নীতিগত হস্তক্ষেপের পরামর্শ দিবেন? যে নীতিগতভাবে কিভাবে চেঞ্জ আনলে এই কাঠামোর মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে আসলে এগুলো আনা যাবে? কথাই হলো যে আমি যেটা বললাম, যে একটা কমন নির্দেশনা সবার জন্য থাকতে হবে। জি। এই নির্দেশনাটা একদম সর্বোচ্চ পর্যায় থেকে ইউজিসি থেকেই আসতে পারে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসতে পারে। সেই নির্দেশনাটি অনুযায়ী আমাদের আরেকটি বিষয় হলো যে নির্দেশনাটি সবাই আবার একইভাবে বুঝলো কিনা। হ্যাঁ, এবং ওই যে আমি যেটা বললাম যে হ্যাঁ, জি। তো নির্দেশনা যেটি দেয়া হবে ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটি কিন্তু একটা ওই এক মতোই অনেকটা। তো সেইটাকে
আমার তাহলে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হবে, এটাকে আমি কিভাবে বাস্তবায়ন করতে চাই আমার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। এইটার স্ট্র্যাটেজিক প্ল্যানটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্ল্যান হয়তো লাগবে, কারণ এক একটা বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রাগজিক্যাল অ্যাপ্রোচ, অ্যাসেসমেন্ট, লার্নিং এক্সপিরিয়েন্স এগুলোর মধ্যে পার্থক্য আছে। কাজেই বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব একটা প্ল্যান থাকতে হবে। এমনকি এমন হতে পারে যে প্রত্যেকটা ডিসিপ্লিনেরও আলাদা প্ল্যান লাগতে পারে, ইনস্টিটিউট ডিপার্টমেন্টেরও লাগতে পারে। জি। কাজেই তারা কিভাবে এটাকে বুঝলো এবং সেটাকে কিভাবে ট্রান্সলেট করলো তাদের রেগুলার অ্যাক্টিভিটিতে, একটা অপারেশনাল প্ল্যানে কনভার্ট করতে হবে এবং সেই অপারেশন প্ল্যানটা আবার আহ, যেন নির্দেশনার সাথে কোনোভাবে সাংঘর্ষিক না হয় সেইটা একটু খুঁজে দেখতে হবে, বা এটার জন্য একটা মনিটরিং টিম রাখা দরকার আছে যা ইউজিসির পক্ষ থেকেই, যারা এই মনিটরটা করবে। এবং তৃতীয় যেটা, যে এটা যে কি কি হলে আমি বুঝবো, কি কি কার্যক্রম হলে বা কি কি অ্যাকশন হলে আমি বুঝবো যে এই নীতিমালাটা অনুসরণ হচ্ছে ঠিক মতো, সেইটার একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম ইন্ডিকেটর সেট করে দিতে হবে, যাতে করে সেই কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও আবার ঠিকভাবে মানে আসলে এই নীতিগুলো সঠিকভাবে আমি মনে করি যে সব জায়গায় বাস্তবায়ন সম্ভব হবে। স্যার এই ক্ষেত্রে যদি একটু মানে প্রশ্ন করতাম যে যদিও আন্দোলন করেছিল কোটা থাকা মানে কোটা সংস্কার নিয়ে, বাট তাদের যে হুম। বিশেষ অবস্থা এটার উপর ভিত্তি করে আসলে কোটা থাকা উচিত নাকি না থাকা উচিত এই ব্যাপারে আপনার আসলে মতামতটা কি স্যার? আচ্ছা, এটার উত্তরটা অনেক ব্যাপক। হ্যাঁ, আসলে কোটা সিস্টেমটা যে যে থিওরিটিক্যাল সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি থেকে আসে, সেটা হলো আসলে পুশ থিওরি বা পুল থিওরি, দুই রকম থিওরি আছে। হ্যাঁ, পুল থিওরিটা হলো যারা সমাজে পিছিয়ে আছে তাদের, আর পুশ থিওরি হলো যে না, তারা সমাজে মোটামুটি অবস্থানে আছে, কোনো কোনো পার্টিকুলার জায়গায় একটু পিছিয়ে আছে, তখন তাকে একটু আমরা এগিয়ে দিলাম। কিন্তু যখন কোনো একটা গ্রুপ এমনি সোসাইটিতে বড় আকারে পিছিয়ে থাকে, তখন তাকে যদি টেনে না তোলা হয়, তখন হলো আসলে পিছিয়েই পড়তে থাকে সমাজের এই কাঠামোটার দুষ্প্রান্তে পড়ে গিয়ে। হ্যাঁ, তো সেই আসপেক্ট থেকে কোটা কনসেপ্টটা আসে আসলে। কিন্তু এখানে মনে রাখা প্রয়োজন যে আমরা এই কোটা সিস্টেমটা প্রথম টার্গেট হলো ইকুইটি, তারপরে টার্গেট হলো ইকুয়ালিটি। হ্যাঁ, হুম, জি। সাম্য চর্চা করতে চাই কোটার মাধ্যমে, কিন্তু লং রানে গিয়ে আমি সমতা আনতে চাই, এটা মনে রাখতে হবে। তা আমি সাম্য নিশ্চিত করার জন্য যখন একজন ব্যক্তি বা দলের চাহিদাকে পূরণ করার জন্য, বিশেষ চাহিদাকে পূরণ করার জন্য কোনো অ্যাকশন নেই, তখন সেটা ঠিক আছে। কিন্তু যখন আমি লং রানে কোটা সিস্টেম যদি আমি বজায় রাখি বা একটা বিশেষ সুবিধা বজায় রাখি, তখন কিন্তু সেইটা মানুষের ওই সমতাকে আবার নষ্ট করে ফেলে। তো সেই জন্য আমি কতদিনের জন্য কোটা রাখবো এবং সেটা কিভাবে মিনিমাইজ হয়ে যাবে একসময় গিয়ে, কিভাবে সেটা একসময় মেইন স্ট্রিম আইডিয়াতে পরিণত হবে, আমার প্ল্যানে থাকতে হবে। তা না হলে কিন্তু এটা সামাজিক ভারসাম্য নষ্ট করবে। যেমন মনে করো আমাদের এই যে মেয়েদের বৃত্তি চালু হলো, তাই না, ইয়েতে প্রাইমারিতে, এটা একটা বিশেষ সুবিধা। এই বিশেষ সুবিধাটা দিয়ে কি হয়েছে, আমাদের প্রাইমারি এডুকেশনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে। কিন্তু আমি যদি এইটাকেই মাধ্যম ধরে রাখি, একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে আমি নারী শিক্ষাকে নিশ্চিত করব, তাহলে কি হবে, সোসাইটির মাইন্ডসেট কিন্তু নেগেটিভ হয়ে যাবে। সোসাইটি ভাববে যে অর্থনৈতিক বেনিফিট পাওয়ার জন্যই আমার সন্তানটাকে আমি এডুকেশনে পাঠাবো, যদি না পাই তাহলে আর তাকে কন্টিনিউ করবো না, এবং যায় তাহলে আমি আর কন্টিনিউ করবো না। তার মানে আমাকে অন্য আরো অনেক জায়গায় কাজ করতে হবে। সেই কাজগুলো করে গ্র্যাজুয়ালি আমার এই অর্থনৈতিক বেনিফিটের মাধ্যমে স্কুলে নিয়ে আসা, পড়ালেখা নিশ্চিত করার যে মাইন্ডসেট, এটা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে হবে। এটা যদি করতে না পারি, সেটা কিন্তু সাস্টেইনেবল হবে না, এবং তাই হচ্ছে। দেখো প্রাইমারি এডুকেশনে, কিন্তু যখনই সেকেন্ডারিতে আসে তখনই কিন্তু তার ড্রপ আউট বেড়ে যায়, এবং আমাদের দেশে মেয়ে শিক্ষার্থীদের
এই বিয়ের বয়সটা কিন্তু এই যে রিসার্চ বলে যে 14 থেকে 16-র মধ্যেই আমাদের বেশিরভাগ বাল্য বিবাহগুলো হয়ে যাচ্ছে, এবং এর একটা বড় কারণই কিন্তু ওই মাইন্ডসেটটা, অর্থাৎ আমার অর্থনৈতিক বেনিফিট যদি না পাই, না পারে, তাহলে আমি কন্টিনিউ করাবো না। আরো অনেক ভেরিয়েবল আছে, কিন্তু ওই যে আমি সাম্য নিশ্চিত করেছি, কিন্তু সমতার জন্য আমার অন্যান্য যে ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করার দরকার ছিল সেগুলোকে আমি গুরুত্ব দেইনি, তখন কিন্তু ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, টেকে না। তো এই জন্য আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা একটা দিক। দ্বিতীয় হলো কোটাটা যেন যথেচ্ছভাবে যে কেউ সুযোগ না পায়, একদম অ্যাপ্রোপ্রিয়েট যে মানুষটির যে চাহিদাটি রয়েছে সেই মানুষটি যেন শুধু পায়, এটি যেন আবার কোনো এক্সট্রা বেনিফিট তৈরি না করে কারোর জন্য, সেটাও নিশ্চিত করাটা জরুরি। জি স্যার। স্যার এই এই ক্ষেত্রে আসলে টিচারদের কি কেমন ভূমিকা বা পালন করতে পারে এদের ক্ষেত্রে ইউনিভার্সিটি টিচাররা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আচ্ছা, এখানে একদিকে হলো তাদের আসলে কোনো সাপোর্ট বা ট্রেনিং দিলে কি উপকার হবে কিনা বা প্রয়োজন আছে কিনা স্যার, এদিক কি মনে করেন আপনি এই ব্যাপারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ একদিকে হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অনেকেই যারা আছেন যে এই ধরনের বিষয়ে এক্সপার্ট, তাদেরকে দিয়ে এই নীতিমালা তৈরি করা এবং সেটা ওই যে স্ট্র্যাটেজিক বা অপারেশনাল গাইডলাইন তৈরি করা, এটি যেমন জরুরি, তেমনি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টের শিক্ষকদের এইটি সম্পর্কে ধারণা প্রদান করার জন্য যদি ডিস্টেন্স মোডে হোক, হাইব্রিড মোডে হোক, কিছু লার্নিং ম্যাটেরিয়ালও তৈরি করা যায়, যেগুলোর মাধ্যমে আসলে তারা এইটার ব্যাপারে ওরিয়েন্টেশন পাবেন, সেটিও খুব দরকার। এবং তারপরে ওই যে মনিটরিং এর কিছু টুলস দরকার আছে, যেটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে কাজগুলো আসলেই বাস্তবায়ন হচ্ছে কিনা। কারণ এরকম শত শত নীতিমালা আমাদের তৈরি হয়, কিন্তু বাস্তবে যদি সেটি ওই মনিটরিং টুলটা অ্যাপ্রোপ্রিয়েট না হয় এবং মনিটরিংটা না থাকে, তাহলে ওই প্রিন্টেড একটা ডকুমেন্ট আকারেই পড়ে থাকে প্রতিষ্ঠানে, চর্চা পর্যন্ত যায় না। তো সেই জন্য সেখানেও এই মনিটরিং মেকানিজমটাতেও শিক্ষকদের ওরিয়েন্টেশন দেয়া এবং সেই অনুযায়ী তারা যেন মনিটরিং মেকানিজমে অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ এটা একটা যেন ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ বাইরে থেকে লোকজন এসে শুধু মনিটর করে দেখে যাবে বিষয়টা তা না, তাদের রেগুলার অ্যাক্টিভিটির মধ্যেও যেন মনিটরিং এর যে উপাদানগুলো সেগুলো যেন কন্টিনিউয়াসলি আপডেটেড হয় সিস্টেমে, সেই রকম একটা ডিজিটাইজড মনিটরিং টুল করা করা প্রয়োজন আছে এইসব, এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ওরিয়েন্টেশনও দেওয়া দরকার দরকার রয়েছে। স্যার আরেকটা যদি প্রশ্ন করতাম যে আপনি ইতিমধ্যে বলেছেন যে সরকার থেকে উপর থেকে আসলে ইউজিসি থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে এক নির্দেশনা দিলে সবার জন্য সমান নির্দেশনা দিলে আসলে ওই সাপোর্ট গুলো দেওয়া সম্ভব। আর স্যার যদি জানতে হুম। চাচ্ছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে কিভাবে কোলাবোরেট করতে পারে? একদিক দিয়ে গভর্নমেন্ট, পাশাপাশি এনজিও কিন্তু আছে তাদেরকে হেল্প করার জন্য, বিশেষ করে পার্সোনাল ডিসেবিলিটির জন্য একটা কিছু কিছু এনজিও কাজ করছে। এটুকু মানে হায়ার হ্যাঁ, হ্যাঁ, এডুকেশনের ক্ষেত্রে তারা আসলে কি কোনোভাবে ব্রিজ করতে পারে কিনা এই ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়াটা বা এই পলিসি থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত আসলে কিভাবে ত্রিমুখী মানে কোলাবোরেশন এইভাবে কিভাবে করতে পারে? আচ্ছা, হ্যাঁ, যেহেতু আমি যেটা বললাম যে একটা হোলিস্টিক প্ল্যান দরকার আছে, যেখানে একাডেমিক সাপোর্টের পাশাপাশি তাকে সাইকোসোশ্যাল সাপোর্টও দিতে হবে। এই সাপোর্ট গুলোর জন্য কিন্তু আসলে একটা টিম ওয়ার্ক দরকার আছে, এবং এই টিম ওয়ার্কের ওই যে যেটা আমি বললাম যে অপারেশনাল প্ল্যান, অর্থাৎ আমি যে নির্দেশনাটি তৈরি করলাম সেটি বাস্তবায়নের যে নির্দেশনাটি, অপারেশনাল প্ল্যানের মধ্যে কিন্তু তখন জিও এনজিও কোলাবোরেশন, গভর্নমেন্ট প্রাইভেট কোলাবোরেশনের বিষয়গুলো থাকতে হবে, এবং সেখানে অ্যাপ্রোচেই আসলে এই কাজটি করতে হবে। সরকারকে যেমন কিছু দায়িত্ব নিতে হচ্ছে, শিক্ষকদেরকেও নিতে হচ্ছে, পাশাপাশি তার কাউন্সিলিং, তার সামাজিক অবস্থান তৈরি, তার সাথে রিলেটেড মানুষদেরকে পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করা, তার যে একটা এমপ্লয়মেন্ট সেক্টরে যদি পরবর্তীতে তার একটা অবস্থান তৈরি করতে হয় প্রোগ্রাম, এইগুলোতে কিন্তু এই প্রাইভেট এবং এনজিও সেক্টর কাজ করার যথেষ্ট সুযোগ আছে। একই সাথে তার যে লার্নিং এক্সপিরিয়েন্সটা মধ্যে দিয়ে সে যাবে, সেখানে লার্নিং ম্যাটেরিয়াল বা অ্যাসেসমেন্ট টুল তৈরির ক্ষেত্রে যদি এনজিও কোনো ধরনের সাপোর্ট করে, প্রাইভেট সেক্টর সাপোর্ট করে, সেগুলোও কিন্তু খুব প্রয়োজন রয়েছে। এই জন্য ওই
মধ্যেও যেমন এই জিও এনজিও কোলাবোরেশন, গভর্নমেন্ট প্রাইভেট কোলাবোরেশনের বিষয়টা থাকতে হবে, বাস্তবেও আমাদের ইন্ডিকেটরের মধ্যেও এই ইন্ডিকেটর থাকতে হবে যে তারা যেন একটা অ্যাক্টিভ রোল প্লে করে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচেই এই বিষয়টিকে অ্যাড্রেস করে। স্যার আপনি সাইকোসোশ্যাল নিডের কথা একবারে বলেছেন। আমি তো স্যার যখন হুম, মানে পার্টিসিপেন্টদের আমার 5 জন পার্টিসিপেন্টের যখন ইন্টারভিউ নেই তখন দেখা যাচ্ছে তাদের কারো অলরেডি একটা পা নেই, অ্যাম্পুটেট হয়ে গেছে, প্রস্থেটিক লেগ ইউজ হুম, করতেছে, বা কেউ হচ্ছে যে স্পিনটার ঢুকে চোখের মধ্যে অলরেডি এক চোখে ব্লাইন্ড হয়ে গিয়ে এক চোখ হুম, নিচে চোখে নেই। কিন্তু তাদের যখন বললাম হ্যাঁ, যে তারা আসলে প্রতিবন্ধী যে হয়েছেন এই শব্দটা তারা এখনো মেনে নিতে পারছেন না। তারা বলছে আমি কি প্রতিবন্ধী মানে তাদের তারা যে এখনো প্রতিবন্ধী হয়ে গেছে তারা সেটা মেনে নিতে পারছে না। তারা আসলে বলছে যে না আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না, বা আমি উম তাদের সমস্যা হওয়ার হুম, পর যখন প্রতিবন্ধী শব্দটা উচ্চারণ করা হচ্ছে তারা সেটা মেনে নিতে পারছেন না। তো এই ক্ষেত্রে রাইট। পাশাপাশি তাদের এই যে তাদের যে অ্যাটিটিউডনাল একটা ব্যারিয়ার কাজ করতেছে। এইটা স্যার হুম, হুম, আসলে সোসাইটি থেকেও আসতেছে, তাদের ভিতর থেকে আসলে যেহেতু সোসাইটিতে বড় হওয়া, তাদের ভিতর থেকে এটা আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা আসলে কিভাবে দূর হুম, করা যায়? এটা কিভাবে অ্যাড্রেস করা যায় আরকি স্যার? আচ্ছা। হ্যাঁ, এটা আসাটা খুব স্বাভাবিক। কারণ হলো আহ, এইটা যেহেতু তার এটা জন্মগত প্রতিবন্ধিতা না, যেটা তার অর্জিত প্রতিবন্ধিতা, এটার ক্ষেত্রে মানুষের অ্যাকসেপ্টেন্স আসতে সময় লাগে। হ্যাঁ, এবং এই জন্য ওই যে তার কাউন্সেলিংটা খুব বড় ভূমিকা রাখে এখানে, এবং তাকে দিতে হবে। এই কাউন্সেলিংটা হলো একদিকে হলো তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির জায়গাতে পরিবর্তন আনা, সেটা হলো যে প্রতিবন্ধিতা কোনো আহ, দুর্বলতা না মানুষের, এটা মানুষের বৈচিত্র্যেরই অংশ। এবং মানুষ যেমন জীবনের যে কোনো সময় প্রতিবন্ধিতা অর্জন করতে পারে, তেমনি জন্মগতভাবে প্রচুর নিয়ে পৃথিবীতে আসে। কিন্তু প্রতিবন্ধিতা যে শেষ কথা না, এবং এটা যে মানুষের অনেক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেয়, তাকে ভিন্নভাবে পৃথিবীকে এক্সপ্লোর করার সুযোগ করে দেয়, এইভাবে তাকে কাউন্সেলিং দিয়ে তার মানসিক অবস্থার পরিবর্তন আনাটা খুব জরুরি। এটা একবারে আসবে না, এটার জন্য রেগুলার একটা সাপোর্ট তার দরকার পড়বে। এবং পাশাপাশি তার পরিবারের সদস্য এবং তার ঘনিষ্ঠজন যারা তার সাথে সবসময় মেশে, তাদেরকেও এই কাউন্সেলিং মেকানিজমের নেটওয়ার্কের মধ্যে রাখতে হবে, যাতে করে তারাও তাকে সাপোর্ট দিতে পারে। এবং আরেকটা যেটা বড় জায়গা যে আম, অনেক সময়ই vulnerable অবস্থায় থাকে, সোসাইটিও যদি আবার তাকে নেগেটিভলি অ্যাড্রেস করে, সেইটা সে নিতে পারে না। তো যার ফলে সোসাইটির দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু কাজ করাটা জরুরি আছে। তো এইগুলো যখন হোলিস্টিক ওয়েতে করা যাবে, এবং তাকে কিছু সাকসেসফুল রোল মডেল দেখানো, যে পৃথিবীতে অনেক প্রতিবন্ধী মানুষ আছেন, ইতিহাস পাল্টে দিয়েছেন, এবং প্রতিবন্ধিতা থাকার কারণে তারা তাদের নিজের বিকাশ বা তাদের মেধার বিকাশে কোনো রকমের বাধা সৃষ্টি হয়নি। এই এই এক্সাম্পল গুলো আমাদের চারপাশেই আছে। স্টিফেন হকিং আছে, থমাস আলভা এডিসন আছে। এদের এদের এই জীবনীগুলো তাদেরকে শুনিয়ে কাউন্সেলিং গুলো দিতে হবে, যাতে করে তাদের নিজেদের আস্থা ফেরত আসে তাদের নিজেদের উপরে। এবং এইভাবেই গ্র্যাজুয়ালি তাদেরকে তাদের এই নেগেটিভ আন্ডারস্ট্যান্ডিং থেকে বের করে নিয়ে আসার একটা প্রচেষ্টা রাখতে হবে। স্যার এখন যদি একদম সাম আপ করতে চাই যে আপনি তো আসলে যে এই যে তাদের যে রিইন্টিগ্রেশন এর জন্য একটা যদি ন্যাশনাল স্ট্র্যাটেজি আপনাকে প্ল্যান করতে বলা হয় স্যার, তো সেই ক্ষেত্রে আপনি কোন 3টা জিনিসকে মানে অগ্রাধিকার দিবেন? মানে প্রায়োরিটি দিবেন কোন 3টা জিনিসকে সবার আগে? আচ্ছা, এখানে প্রথমেই যেটা আসে তার ওই যে যেটা ব্যক্তিগত এবং সামাজিক দৃষ্টিভঙ্গি জনিত যে বাধাগুলো আছে, সেগুলো দূর করার জন্য একটা প্রচেষ্টা নেয়া। এবং তারপরেই হলো ভবিষ্যতে তাকে তার কনফিডেন্স ফিরিয়ে দেওয়ার জন্য তার একাডেমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ তার একাডেমিক অ্যাক্টিভিটিতে সম্পূর্ণরূপে তার উপযোগী করে সাপোর্ট প্রদানের মতন পরিবেশ তৈরি করে দেয়া, এবং এইটাকে অ্যাকনলেজ করা, হাইলি অ্যাকনলেজ করা। থার্ড হলো, প্রথমত বলেছিলেন ব্যক্তিগত এবং সামাজিক দৃষ্টিভঙ্গি, দ্বিতীয়ত হচ্ছে যে একাডেমিক অ্যাক্টিভিটি এবং সাপোর্ট দেওয়া, হাইলি হ্যাঁ, এনকারেজ করা, আর তৃতীয় হ্যাঁ, কথা বলতে চাচ্ছিলেন? তৃতীয় যেটি সেটি হলো যে তার এই পড়ালেখা শেষে সে যেন আহ, তার সমাজে নিজস্ব একটি উৎপাদনক্ষম রোল প্লে করার সুযোগ পায়।
সেটা হয় জব সেক্টর হতে পারে অথবা এন্টারপ্রেনারশিপ হতে পারে। সে সোশ্যাল কোনো রোল প্লে করতে পারে। যেটাই হোক তার সক্ষমতা অনুযায়ী সে যেন সেই রোলটা প্লে করার মতন একটা পরিবেশ পায়, সেই ধরনের ট্রানজিশন প্রোগ্রাম বলে এটাকে, ট্রানজিশন সাপোর্ট, যাতে করে সে মেইন স্ট্রিমে তার একটা অবস্থান খুঁজে পায়। এইটিও নিশ্চিত করার জন্য কিন্তু কার্যক্রমটা হাতে নিতে হবে, তা না হলে সে কিন্তু একাডেমিক কাজেও অংশগ্রহণ করবে না, যে এই পড়ালেখা করে আমার কি হবে, আমি তো দিন শেষে সমাজে কোনো অবস্থান খুঁজে পাবো না। কাজে ওই জায়গাটিকেও অ্যাড্রেস করাটা খুব জরুরি। আমি মনে করি এই 3টি জায়গাকে হাই প্রায়োরিটি দিয়ে যদি আমরা তাদেরকে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম এর মধ্যে নিয়ে আসি, তাহলে তাদের এই চ্যালেঞ্জ গুলো মিনিমাইজ করা সম্ভব হবে। স্যার আর কিছু কি যুক্ত করতে চান আপনি নিজে থেকে যদি কিছু বলতেন? একটাই যুক্ত করার বিষয় যে এই যে জুলাই আন্দোলনের ফলে প্রতিবন্ধিতা হওয়ার ফলেই যে আনতে হবে বিষয়টা তা না। আসলে বাস্তবেই আমাদের দেশে এই চ্যালেঞ্জ গুলো বিদ্যমান আছে আমাদের সিস্টেমে। কাজেই সিস্টেমটাকে সবার জন্য উপযোগী করার জন্য এই ধরনের ফ্লেক্সিবল ইয়েগুলো, ইনিশিয়েটিভ গুলো সবসময়ের জন্যই থাকা দরকার, সবার জন্য থাকা দরকার। কারণ প্রতিবন্ধিতার বাইরেও মানুষের নানা রকমের নিড রয়েছে, যেগুলোর জন্যই আসলে তার নিড গুলো অ্যাড্রেস করা এবং তার পটেনশিয়াল গুলোকে অ্যাকনলেজ করার বহুমুখী একটা প্রক্রিয়া চালু রাখা দরকার। লিনিয়ার একমুখী প্রক্রিয়াগুলো, চর্চাগুলো আসলে অনেক ব্যাকডেটেড। এগুলো হয়তো আজ থেকে 200 বছর আগে ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন মডেল, লার্নিং মডেলের জন্য ঠিক ছিল, কিন্তু এখনকার যুগে এসে এগুলো খুবই, ভবিষ্যতের নাগরিক তৈরি করতে হলে আমাদের আসলে সবার জন্য এই ধরনের একটা রেসপন্সিভ সিস্টেম ডেভেলপ করাটা জরুরি। ধন্যবাদ স্যার।